সুলতান ওসমান গাজী ছিলেন পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সামান্য একটি ক্ষুদ্র বেইলিককে তিনি নিজের যোগ্যতা ও দক্ষতা বলে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। 1200 খ্রিস্টাব্দে সুলতান ওসমান গাজী কর্তৃক প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যের প্রায় 37 জন সুলতান দীর্ঘ 650 বছর ধরে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। এই সময় উসমানীয় তুর্কিরা সুদূর এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন রাজ্যে বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেছিল। তাছাড়া 1517 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানীয় সুলতানদের উপর ইসলামী খিলাফতের দায়িত্বভার অর্পিত ছিল। সর্বশেষ 1923 খ্রিস্টাব্দে কামাল আতাতুর্কের নেতৃত্বে আদিম তুরস্কের প্রতিষ্ঠার মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের এবং 1924 খ্রিস্টাব্দে উসমানী খেলাফতের পতন ঘটে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো সুলতান ওসমান গাজী কে ছিলেন এবং তিনি কিভাবে উসমানীয় সাম্রাজ্য গোড়াপত্তন করেন সে সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 1257 খ্রিস্টাব্দে যে বছর দুর্ধর্ষ মঙ্গল বাহিনীর আক্রমণে বাগদাদের আব্বাসী খিলাফতের পতন ঘটে এবং খিলাফতের পতনের ফলে মুসলিম জাতি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে, সেই বছর আধুনিক তুরস্কের আনাতুলের ক্ষুদ্র সমস্য ঘটে। গাইবস্ত্রের প্রধান আর্থকুলবে এবং হালিমা সুলতানের ঘর আলোকিত করে মুসলিম জাতির আশার প্রদীপ হয়ে জন্মগ্রহণ করে একটি ফুটফুটে শিশু। দাদা সুলাইমান শাহের ইচ্ছা অনুসারে আব্দুল গাজী সেই শিশুটির নামকরণ করেন ওসমান নামে। মহান আল্লাহ হয়তো পতনোন্মুখ মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই বিষয়টি সত্যি পরিণত হয় তার জন্য 4 দশক পর উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে। আব্দুল গাজীর 3 সন্তানের মধ্যে কনিষ্ঠ হলেও উসমান শ্বশুর থেকে দুরন্ত এবং সাহসী ছিলেন। বড় হওয়ার সাথে সাথে তিনি বীর যোদ্ধা এবং দক্ষ শিশুকে পরিণত হন। একদা মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আহত হয়ে উসমান বে তৎকালীন বিখ্যাত দরবেশ শেখ এদেবালের গৃহে আশ্রয় নেন। উসমান বে এদেবালের কন্যা বালা খাতুনকে পূর্ব থেকে পছন্দ করত। তিনি শেখ এদেবালিকে বালা খাতুনকে বিবাহ করার প্রস্তাব প্রদান করলে শেখ এদেবালি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আহত উসমানকে দেখে শেখ এদেবালি ও বালা খাতুন খুবই মর্মাহত হয় এবং তারা দ্রুত উসমান বেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর উসমান বে কিছুটা সুস্থ হলে শেখ এদেবালির অনুরোধে সেই গৃহে তিনি রাত্রি যাপন করেন। রাতে ঘুমন্ত অবস্থায় উসমান একটি অলৌকিক স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন দেখেন তার বক্সির একটি বৃহৎ বৃক্ষের উদয় হচ্ছে এবং বৃক্ষটির ঢালপালা সাগর থেকে মহাসাগরে, দেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়ছে। ঘুম থেকে জেগে ওঠার পর ভীত ও সন্ত্রস্ত উসমান বে শেখ এদেবালিকে তার স্বপ্ন খুলে বলেন। এদেবালি তার স্বপ্ন শুনে মুগ্ধ হন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করে উসমান বেকে বলেন তিনি এবং তার উত্তরাধিকারীরা একদিন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হবে। এই সাম্রাজ্যের সীমানা 3 মহাদেশে ছড়িয়ে পড়বে এবং সাম্রাজ্যটি হবে নেতৃত্বহীন মুসলিম জাতির আশ্রয়স্থল। উসমান বের স্বপ্নের ব্যাখ্যা শোনার পর মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে এবং তার উত্তরাধিকারকে কবুল করা হয়। এদিকে এই স্বপ্ন শোনার পর শেখ এদেবালি বুঝতে পেরেছিলেন তারা এতদিন যার খুঁজেছিলেন এবং যে মুসলিম জাতির ভবিষ্যৎ নেতা হবে তিনি উসমান বে। তাই এদেবালি তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং বালা খাতুনকে উসমান বের সাথে বিবাহ দেন। পরবর্তীতে শেখ এদেবালি হয়ে ওঠেন উসমান বের আধ্যাত্মিক গুরু। যদিও উসমান বে পরবর্তীতে মাহমুদ খাতুন নামক আরেকজন মহিলাকে বিয়ে করেছিলেন। এই সময় কায়ী বসতি শাসক আব্দুল গাজী ছিলেন রোমের সেলজুক সাম্রাজ্যের অধীনে সীমান্তের বেবা শাসক। মূলত খ্রিস্টান বাইজেন্টাইনদের আক্রমণ প্রতিহত করার জন্য তৎকালীন রোম সালতানাতের সুলতান আলাউদ্দিন কাইকুবাদ তাকে সীমান্তের বে হিসেবে নিযুক্ত করেন। বে হিসেবে নিযুক্ত হওয়ার পর আব্দুল গাজী বাইজেন্টাইনদের পরাজিত করে অসংখ্য দুর্গ বিজয় করেন এবং তার ক্ষুদ্র গোত্রকে একটি বেলিকে পরিণত করেন। পরবর্তীতে সুলতান আলাউদ্দিনের মৃত্যুর পর রোম সালতানাত মঙ্গল এলখানাত সাম্রাজ্যের অধীনস্থ হয়ে পড়ে। এভাবে রোম সালতানাতের অধঃপতন ঘটলে আব্দুল গাজী তুর্কি মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র বা সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং রাষ্ট্র গঠনের রূপরেখা প্রণয়ন করেন। তার এই প্রচেষ্টা ছিল উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন। কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পূর্বে এক দরগ রোগে আক্রান্ত হয়ে 1288 খ্রিস্টাব্দে আব্দুল গাজী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি কনিষ্ঠ পুত্র উসমান বেকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান, কারণ উসমান ছিলেন অন্যান্য পুত্রদের তুলনায় সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন।
এর প্রেক্ষাপটে উসমান বে 1288 খ্রিস্টাব্দে কাইগুৎস এবং বেলিকে প্রধান বে হিসেবে নিযুক্ত হন। আর তুগুল গাজীর এই মনোনয়ন তার অপর জ্যেষ্ঠ দুই পুত্র কুন্দুজ বে এবং সাবসি বে মেনে নেয় এবং উসমান বের অধীনে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু আর্তুগুল গাজীর কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ উসমান বের চাচা দুলদার উসমান বের বেলিকে প্রধান হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি, কারণ তিনি আর্তুগুল গাজীর পর নিজের প্রধান বে হওয়ার ইচ্ছা পোষণ করতেন। তাই দুলদার বে ক্ষমতা লোভে পড়ে তৎকালীন আনাতোলিয়ার মঙ্গলদের এক সেনাপতি গেহাতের সাথে মিত্রতা স্থাপন করে উসমান বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয়। তার বিশ্বাসঘাতকতার বিষয়টি ফাঁস হয়ে গেলে উসমান বে বাধ্য হয়ে নিজ চাচা দুলদারকে তিনি নিক্ষেপ করে হত্যা করেন। প্রকৃতপক্ষে তাকে শাস্তি না দিলে অন্যান্য তুর্কি বেরা বিশ্বাসঘাতকতা করার সাহস পেত। তাই সবাইকে শিক্ষা দেওয়ার জন্য উসমান বে তার চাচাকে হত্যা করেন। উসমান বে কাইগুৎসের প্রধান হওয়ার সময় রোমের সেলজুক সালতানাতের অবস্থা খুবই নাজুক ছিল। এই সময় সেলজুক শাসকরা নামমাত্র সুলতান ছিল, সালতানাতের প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল ইলখানাত সাম্রাজ্যের মঙ্গল গভর্নররা। রোম সালতানাতের দুর্বলতা সুযোগে সমগ্র আনাতোলিয়া জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বেলিক তথা রাজ্যের আবির্ভাব ঘটে। এই রাজ্যগুলোর মধ্যে উসমান বের নেতৃত্বে থাকা বেলেক ছিল অন্যতম। এই বেলেকটি পরবর্তীতে তার নাম অনুসারে উসমানের সালতানাত বা সাম্রাজ্য পরিচিতি লাভ করে। ইউরোপীয় ঐতিহাসিকরা এই নামকে বিকৃতি করে অটোমান বলে অভিহিত করে, তাই এটি বিশ্ব ইতিহাসে অটোমান সাম্রাজ্য হিসেবেও বেশ পরিচিত। বেলিকে প্রধান হওয়ার পর উসমান বে রাজ্য বিজয়ের মাধ্যমে তার শাসনাধীন অঞ্চলের পরিধি বৃদ্ধি করতে সচেষ্ট হন। তিনি 1299 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন খ্রিস্টানদের পরাজিত করে কারাদাহিসার দুর্গ বিজয় করেন। এরপর তিনি বিলিজিক এবং ইনিগল দুর্গ বিজয় করেন। এই ইনিগল দুর্গ বিজয়ের সময় উসমান বের ভ্রাতা সাবসি বে এবং কুন্দুজ বে শহীদ হন। ইনিগল বিজয়ের পর উসমান বে 1299 খ্রিস্টাব্দে ইয়েনি শহর বিজয় করেন। অতঃপর সৌগত থেকে ইয়েনি শহরে তার বেলিকে রাজধানী স্থানান্তর করেন। এই ইয়েনি শহর ছিল উসমানের সাম্রাজ্যের প্রথম স্বীকৃত রাজধানী। এরপর উসমান বে পাইজিয়া ও বিথিনিয়ার কিছু অঞ্চল বিজয় করেন। তাছাড়া ইলখান সাম্রাজ্যের মঙ্গলদের ক্রমাগত আক্রমণও তাকে প্রতিহত করতে হয়েছিল। এভাবে উসমান বে বিভিন্ন অঞ্চল এবং দুর্গ বিজয় করে তার বেলিকের পরিধি বৃদ্ধি করতে থাকে। এই সময় তিনি এতটাই শক্তিশালী হয়ে উঠেন যে একটি স্বাধীন রাষ্ট্র বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা তার কাছে সময়ের ব্যাপার ছিল মাত্র। অথবা 1299 খ্রিস্টাব্দে মতান্তরে 1300 বা 1301 খ্রিস্টাব্দে রোমের সেলজুক সালতানাতের সুলতান তৃতীয় আলাউদ্দিন কায়কোবাদ সিংহাসন ঝুঁকির পর উসমান বে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। তিনি নিজের নামে মুদ্রার প্রবর্তন এবং জুমার নামাজের খুতবা পাঠের ব্যবস্থা করেন। মূলত উসমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তার নাম অনুসারে স্বাধীন উসমানী সালতানাত তথা সাম্রাজ্যের অভ্যুত্থান ঘটে। সুলতান উসমানের স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আনাতোলিয়া কিংবা আরব দেশ থেকে ভাগ্য বিতাড়িত মুসলমানরা দলে দলে তার রাজ্যে সমবেত হতে থাকে। ফলে তার সেনাবাহিনীর এবং প্রজার সংখ্যা বৃদ্ধি হতে থাকে। স্বাধীনতা ঘোষণার পর সুলতান উসমান রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি প্রথমে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে দৃষ্টিপাত করেন। বাইজেন্টাইন রোম সালতানাতের দুর্বলতা সুযোগে মুসলমানদের হাত থেকে তাদের হারানো এলাকা পুনরুদ্ধার করতে চেয়েছিল। এমনকি তারা তুর্কিদের চিরশত্রু মঙ্গলদের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলে তুর্কিরা তাদের উপর অসন্তুষ্ট হয়। এর প্রেক্ষাপটে 1301 খ্রিস্টাব্দে যুদ্ধবিজয় ছাড়িয়ে সুলতান উসমান খ্রিস্টানদের থেকে কুফরি হিসার দুর্গ এবং নিকিয়ার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল বিজয় করেন। সুলতান উসমানের এই বিজয় অভিযানকে রুখে দেওয়া এবং হারানো দুর্গগুলো পুনরুদ্ধারের জন্য বাইজেন্টাইন সম্রাট তার বিরুদ্ধে সেনাপতি মুসলিমের নেতৃত্বে যুদ্ধবিজয় প্রেরণ করেন। কিন্তু সুলতান উসমান নিকোবরের কাছে বাফিয়াস নামক স্থানে বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। অতঃপর এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য বাইজেন্টাইন সম্রাট নবম মাইকেল পেলিগুলাস 1302 খ্রিস্টাব্দে নিজেই একটি স্লাভ বাহিনী নিয়ে আনাতোলিয়ায় আসেন। কিন্তু স্লাভ বাহিনীর অর্থলোভ, অসহযোগিতা এবং উশৃঙ্খলতার জন্য সম্রাট সুলতান উসমানের বিরুদ্ধে যুদ্ধ বিজয় চালাতে ব্যর্থ হয়। কেননা ভাড়াটিয়া স্লাভ বাহিনীর বেতন বকেয়া থাকলে তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে স্বদেশে ফিরে যায়। ফলে সম্রাট ও সুলতান উসমানের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়ে কনস্টান্টিনোপলে ফিরে যেতে বাধ্য হয়। এছাড়া এটাই ছিল বাইজেন্টাইন সম্রাটের এশিয়া মাইনরের রাজ্য রক্ষার শেষ প্রচেষ্টা। এদিকে বাইজেন্টাইন সেনাপতি অ্যাভানোস স্লাভ বাহিনী এবং সম্রাটের এমন কাপুরুষিত কর্মকাণ্ড দেখে ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে এবং সুলতান উসমানের নিকট আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে তিনি ও তার অধীনে থাকা অসংখ্য বাইজেন্টীয় সৈন্য ইসলাম গ্রহণ করেন। এর পরবর্তী 6 বছর সুলতান ওসমান অসংখ্য বাইজেন্টীয় দুর্গ বিজয় করে তার রাজ্য রপ্ত করেন। এর সাথে সাথে তিনি তার সেনাবাহিনীকে শক্তিশালী করার কাজে অতিবাহিত করেন। এদিকে 1308 খ্রিস্টাব্দে রোমের শেষ সেলজুক সুলতান দ্বিতীয় মাসুদের মৃত্যুর পর এলখানাত সাম্রাজ্যের শাসক বাজার খান সরাসরি রোম সালতানাতের রাজধানী কোলিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকে কোলিয়া সরাসরি এলখানাত সাম্রাজ্যের শাসনাদের ভেঙে পড়ে। ফলে 1055 খ্রিস্টাব্দে সুলতান তুগলক বেগের নেতৃত্বে উত্থান হওয়া সেলজুক সাম্রাজ্যের চির অবসান ঘটে। অথবা রোম সালতানাত ভেঙে গিয়ে সমগ্র আনাতোলিয়ায় আরো 10টি স্বাধীন তুর্কি রাজ্য গড়ে ওঠে। এগুলির মধ্যে জার্মেনিয়াম, হামিদি, আওয়াসিয়া, কারমান, শামসুন, সিভাস অন্যতম ছিল। সুলতান উসমান আনাতোলিয়ার তুর্কি রাজ্যগুলো থেকে দৃষ্টি না দিয়ে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করেন। তিনি 1308 খ্রিস্টাব্দে বাইজেন্টাইনের শক্তিশালী দুর্গ আখ্যাসের বিজয় করেন। একই বছর সুলতান উসমান হোজাহিসেন নামক আরেকটি দুর্গ বিজয় করেন। এটি বিজয়ের ফলে বাইজেন্টাইনদের স্থলপথ নিকিয়া ও নিকোমেডিয়ার মধ্যে যাতায়াত পথটি বিচ্ছিন্ন হয়ে যায়। এই সাফল্যের পর উসমান বে তার বাহিনী নিয়ে কয়েক বছরের মধ্যে কৃষ্ণ সাগর ও বসফরাস প্রণালীর মধ্যবর্তী দুর্গ ও বন্দরগুলো অধিকার করেন। এরপর তিনি মারমার প্রণালীতে অবস্থিত কার্লিনী দ্বীপটি বিজয় করেন। দ্বীপটি বিজয়ের ফলে বাইজেন্টাইনদের জলপথে ব্রুসা থেকে কনস্টান্টিনোপল যাওয়ার পথটি অবরুদ্ধ হয়ে পড়ে। এই সময় থেকে সুলতান উসমান তার স্বপ্নের নগরী ব্রুসা বিজয়ের জন্য সক্রিয় হয়ে ওঠেন। সুলতান উসমানের ব্রুসা অবরোধের ব্যবস্থা নেওয়ার সময় সাম্রাজ্যের পূর্ব সীমান্তে মঙ্গল আক্রমণ করতে থাকে, কিন্তু তারা সুলতান উসমানের পুত্র উরহানের নিকট পরাজিত হয়ে পলায়ন করে। অথবা 1317 খ্রিস্টাব্দে সুলতান উসমান ব্রুসা নগর অবরোধ করেন। ব্রুসা বিজয়ের উদ্দেশ্যে তিনি কাবরেজা নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করে তার ভ্রাতুষ পুত্র আত্মীয়র উপর দুর্গটির দায়িত্বভার ন্যস্ত করেন। ব্রুসা অবরোধকারী সুলতান উসমান অসুস্থ হয়ে পড়লে তার পুত্র উরহান তুর্কি বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন এবং ব্রুসা অবরোধ চালিয়ে যান। দীর্ঘ 9 বছর অবরোধের পর অবশেষে 1326 খ্রিস্টাব্দে বাইজেন্টাইনরা উরহানের নেতৃত্বে থাকা তুর্কি বাহিনীর নিকট আত্মসমর্পণ করলে বিখ্যাত ব্রুসা নগরে সুলতান উসমানের হস্তগত হয়। ব্রুসা নগরের বিজয় ছিল সুলতান উসমানের জীবনের সবচেয়ে গৌরবজনক বিজয়। তুর্কি বাহিনীর প্রভাব প্রতিপত্তি এই বিজয়ের ফলে অনেকটা বৃদ্ধি পায়। অথবা ইনি শহর থেকে ব্রুসায় উদীয়মান উসমানের সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করা হয়। অবশেষে দীর্ঘ 38 বছর কৃতিত্বের সাথে রাজত্ব করার পর ব্রুসা নগরে বিজয়ের বছর অর্থাৎ 1327 খ্রিস্টাব্দে উসমানের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান উসমান গাজী মৃত্যুবরণ করেন। শেষ ইচ্ছা অনুযায়ী ব্রুসাতেই সুলতান উসমান গাজীকে কবর দেওয়া হয়। আজও তার কবর ব্রুসাতে বিদ্যমান। সুলতান উসমান গাজীর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র উরহান উসমানের সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেন। তার সিংহাসন আরোহণের মধ্য দিয়ে উসমানের সাম্রাজ্যের ইতিহাসের এক নতুন যুগের সূচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো বাংলাদেশ ইসলামিক স্টাডির শেষ ভিডিও। আগামী ভিডিও আসবে রমাদানের পর, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।